ধোঁয়া ধোঁয়া রাত, চারপাশে নিস্তব্ধতা, যেন প্রকৃতি নিজেই থমকে দাঁড়িয়েছে। বাতাসে একটা গা ছমছমি গন্ধ, অপরিচিত, অশুভ। রাস্তার ধারে বটগাছগুলো যেন গভীর অন্ধকারে ভয়াল ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের নাম হলুদপাড়া, যেখানে দিনের আলো ফুরালেই রাতটা রহস্যময়ী হয়ে ওঠে। আজ সেই রাত্রি, যখন প্রকৃতি, ধোঁয়া আর অতীতের অপরাধ একসাথে মিলে গড়ছে এক অশুভ অধ্যায়। জয়ন্তর বাইক ছুটছে এই নীরব পথ ধরে। সে জানে না, সামনের কয়েক ঘন্টা তার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেবে। কিন্তু বাতাসে ফিসফিসানি আর ধোঁয়ার আনাগোনা বলে দিচ্ছে, কিছু একটা আসছে, যে রাত আর স্বাভাবিক থাকবে না। ধোঁয়া ধোঁয়া নিঝুম রাত। সেদিন রাতটা যেন কোনো অশুভ ঘটনার পূর্বাভাস দিচ্ছিল। আকাশে চাঁদ অর্ধেক মেঘে ঢাকা, আর বাতাসে ছিল এক অদ্ভুত গন্ধ, ধোঁয়ার মতো, কিন্তু পুড়ে যাওয়া নয়, যেন কিছু অপরিচিত, অশুভ। রাত তখন প্রায় 1টা। নিঝুম গ্রাম হলুদপাড়া একেবারে ঘুমের কোলে ডুবে গেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বটগাছটার নিচে একটা কুকুর নিঃশব্দে কান খাড়া করে বসেছিল। কারা যেন ফিসফিস করে কথা বলছে। কেউ কি আছে? জয়ন্তর কণ্ঠস্বর শোনালো কাঁপা কাঁপা। তার বাইকের ইঞ্জিন তখনও গরম। এই রাস্তা দিয়ে শহর থেকে বাড়ি ফিরতে তার প্রায় 15 মিনিট সময় লাগে। কিন্তু আজকের রাতটা যেন আলাদা। চারদিকে নিস্তব্ধতা আর সেই ধোঁয়ার গন্ধ যেন তার বুক চেপে ধরছে। হঠাৎ একটা কর্কশ শব্দ, মহিলার হাসি। না, এখানে কেউ নেই। এটা আমার মনের ভুল। জয়ন্ত নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। বাইক চালিয়ে যেতে শুরু করলো সে। কিন্তু 5 মিনিট পেরোতেই দেখতে পেল রাস্তার মাঝে একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। গায়ে ধোঁয়া জড়ানো। মূর্তিটা যেন ঠিকঠাক স্পষ্ট নয়, আবার পুরোপুরি অদৃশ্য নয়। কে তুমি? কি চাই? তার কণ্ঠস্বর এবার ভয় ভারী হয়ে উঠল। কোনো উত্তর এল না। কিন্তু ধোঁয়াটা মূর্তির চারপাশে আরো ঘন হয়ে উঠল। আর তখনই সেই সাদা ছায়ামূর্তি মুখ খুলল। তোমার মতো লোকেরা কি ভুলে গিয়েছে আমাদের কাহিনী? আমরা এখানে অকারণে মারা পড়েছিলাম। জয়ন্তের শরীরটা ঠান্ডা বরফ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল গ্রামের পুরনো কাহিনী। 10 বছর আগে এই রাস্তার কাছেই একটা কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন মজদুর জীবন্ত পুড়ে গিয়েছিল। সেই কারখানার ভগ্নাংশ আজও পড়ে আছে, আর সেই জায়গাটায় কেউ কোনোদিন যায় না। জয়ন্ত বাইকটা ঘুরিয়ে দ্রুত গ্রাম ছাড়তে চাইছিল, কিন্তু রাস্তার ধারে আবার একটা ছায়া ভেসে উঠল। এবার এক বাচ্চা মেয়ে। তার চোখগুলো বড় বড়, আর ঠোঁট থেকে ধোঁয়া বেরোচ্ছে। তুমি কি আমাদের খেলতে আনবে? আমাদের কষ্ট হচ্ছে। এতক্ষণে জয়ন্ত বুঝে গিয়েছিল, এই জায়গা থেকে পালাতে হলে তার সাহসের পরীক্ষা দিতে হবে। সে বাইকের হেডলাইট পুরো উজ্জ্বল করে দিল। মেয়েটা তখন অদৃশ্য হয়ে গেল, কিন্তু ধোঁয়াটা যেন তার চারপাশ থেকে সরতে চাইছিল না। রাস্তার বাঁকে হঠাৎ একটা ঝড়ো বাতাস। সেই ধোঁয়া যেন তাকে পেছনে থেকে টেনে ধরে। জয়ন্ত পড়ে গেল মাটিতে। বাইকটা রাস্তার পাশে পড়ে যায়। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। আমাদের এই দুর্দশার কারণ তুমি। তুমি কি ভেবেছিলে সবকিছু ভুলে গিয়েছি? জয়ন্ত কাঁপতে কাঁপতে বলল, আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও।
আমি কিছু জানি না, তোমরা জানো না, কিন্তু তোমাদের শাস্তি হবে। সেই আগুনের রাতের শাস্তি। জয়ন্ত এবার বুঝতে পারল, এই ছায়ারা শুধু প্রতিশোধ চায়। তার মনে পড়ে গেল, তাদের মৃত্যুর দিন তারাও রাস্তার ধারে ধোয়া ধোয়া রাতে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমাকে কি করতে হবে? জয়ন্ত অবশেষে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল। মূর্তিগুলো তাকে ঘিরে ধরে, তাদের চোখে প্রতিশোধের আগুন, আর মুখ থেকে শ্বাসের সাথে বেরোচ্ছে সেই ধোঁয়া। যাও, সেই কারখানার ধ্বংসাবশেষে একটা প্রদীপ জ্বালাও। তারপর দেখো, আমরা তোমার ঋণ শোধ করব। জয়ন্তর শরীরে কাঁটা দিয়ে উঠল। সে কারখানার দিকে পা বাড়ান। পুরো জায়গাটা যেন আরো নিঝুম হয়ে গেছে। পায়ের আওয়াজ প্রতিধ্বনি তুলছে ধ্বংসস্তূপে। মেঝের ধুলো আর ধোঁয়ার মধ্যে সে এক কোণায় একটা পুরনো প্রদীপ দেখতে পেল। এটাই? জয়ন্ত জিজ্ঞাসা করল। হ্যাঁ, জ্বালাও, আর আমাদের মুক্তি দাও। সে মোমবাতি জ্বালিয়ে প্রদীপে আগুন ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে একটা চিৎকার, অসংখ্য কণ্ঠস্বর একসাথে আর্তনাদ করে উঠল। ধোঁয়াটা তার চারপাশ থেকে মিলিয়ে গেল, আর ছায়াগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। জয়ন্তের শরীর এখন ক্লান্ত, কিন্তু মন হালকা। তাহলে এটাই ছিল শেষ? হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর তার পেছনে থেকে বলল, তোমরা কি জানো সত্যি কি শেষ হয়েছে? সে ঘুরে দাঁড়ালো, কিন্তু চারপাশে আবার নিঝুম রাত। ধোঁয়া নেই, ছায়া নেই। কিন্তু তার মনে একটা প্রশ্ন চিরকাল রয়ে গেল, এই ধোঁয়া ধোঁয়া নিঝুম রাত কি সত্যিই তাকে মুক্তি দিয়েছে, নাকি আবার কোনোদিন ফিরে আসবে প্রতিশোধ নিতে? জয়ন্ত একরকম নিজের মনে বলতে বলতে বাইকটা স্টার্ট দেন। সব শেষ। এই যাত্রা বেঁচে ফিরলাম, কিন্তু ভেতর থেকে যেন কেউ তাকে সাবধান করে দিতে চাইছিল, সবকিছু সত্যিই কি শেষ হলো। বাইক নিয়ে বাড়ির দিকে যেতে যেতে সে চারপাশে তাকালো। রাতের নিস্তব্ধতা তখনও ভাঙেনি, কিন্তু ধোঁয়া ধোঁয়া নিঝুম রাত।